প্রত্যেকের আত্মসম্মান আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে, প্রত্যেকের ডিগনিটি নিয়ে বাঁচার অধিকার আছে। আমি চাকরি করি, ট্যাক্সের টাকায় বেতন হয় বলে আপনি আমাকে যাতা বলতে পারেন না। আপনি আপনার বাড়ির চাকরকের সঙ্গেও যাতা ব্যবহার করতে পারেন না। আর কি আমি এটা কি মানে চিনির সিন্ডিকেট, আটার সিন্ডিকেট, চালের সিন্ডিকেট, যারা সিন্ডিকেট করে মানুষের রক্ত চুষে খায়, আমি কি সেই কাজ করার জন্য এখানে আছি কিনা? এইটা যখন আমাদের সাংবাদিক ভাইরা নিজেরাও অনুসন্ধান করলেন, আমার ডিপার্টমেন্টও একটা ইনকোয়ারি করছে, এখন পর্যন্ত মানে কোনো রকমের সত্যতা এটা পাওয়া যায় নাই। আপনি জানেন যে পুলিশ বাহিনী খুব সেন্সিটিভ। এখন পর্যন্ত সত্যতা থাকলে আমার এই চেয়ারে এতদিন থাকার কোনো কথা না, চাকরিতেও যেত, হাততেও যেতে হতে পারত। সাদ্দামের ভিডিও আছে ওখানে, তো সেখানে তার কাছ থেকে হেরোইন পাওয়া গেছে এরকম কোনো সাক্ষ্য প্রমাণ নাই সাদ্দামের ভাই। তখন তারপরে নিউজ হওয়া শুরু করলো যে সাদ্দামকে 10 লক্ষ টাকা নিয়ে সাদ্দামকে মামলা গায়েব করা হয়েছে। এটার সূত্রপাত হলো যে জিডিতে লেখার ভুল, উনি নিউজটা করেছেন, উনি আর এটা ঢাকার মতো উনি মানে অতটা সময় ব্যয় করেন নাই। আমি জীবন উৎসর্গ করতে রাজি আছি যদি সুনামটা আমার হয়। উনি যে মশলাটা দিয়েছেন, যেটা আমি বুঝতে পেরেছি, আপনাদের চোখে হয়তো সেটা সেভাবে পড়ে নাই। উনি প্রথমেই লিখেছেন যে এরপরে আমি ওসির রুমে গেলাম, ওসি সেই সময় সাদা পোশাকে ছিলেন। আপনার মনে হবে এটা কিন্তু খুব সরল একটা উক্তি, কিন্তু এই উক্তির মধ্যেই টুইস্ট এবং মশলা আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আমার আইজিপি মহোদয় এবং আমার পুলিশ কমিশনার স্যারকে বাংলাদেশের কেউ প্রভাবিত করে তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করাইতে পারে, এটা পারলে পরে আমি চাকরি ছেড়ে দেব। ওনারা এতটাই শক্ত মানুষ, ওনারা যথেষ্ট জানেন, যথেষ্ট খোঁজখবর রাখেন। আমার বিরুদ্ধে অভিযোগ যদি বিন্দুমাত্র সত্যতা আসতো তাহলে এতদিন আমি আর এই পদে থাকতাম না। যে হিরোইনের জন্ম হয়নি সে হিরোইন গায়েবই করতে হবে, মামলাই করতে হবে, এটা হলো আমার আনসার। সিন্ডিকেটটা আবার কি? আমি তো চাকরি করতে আসছি, আমি তো ব্যবসা করতে। আপনার এই শব্দগুলো কেন ব্যবহার করেন? একজন চাকরিজীবীকে সিন্ডিকেট বলছেন কেন আপনি? মানে যাকে যা খুশি বলা যায়, মানে ইচ্ছে হলে আমাকে গালি দিলেন, বিষয়টা তো এরকম না। আমি চাকরি করতে আসছি, আমার চাকরির কোড অফ কন্ডাক্ট আছে, আমার সিনিয়র অফিসার আছে, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে সুন্দর করে আপনি অভিযোগ করবেন। আপনি আসামি হলেই আমি যেমন আপনাকে ধরে মারতে পারি না, আমার বিরুদ্ধে অভিযোগ হলেই আপনি আমার সম্পর্কে যা তা শব্দ ব্যবহার করতে পারেন না। প্রত্যেকের আত্মসম্মান আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে, প্রত্যেকের ডিগনিটি নিয়ে বাঁচার অধিকার আছে। আমি চাকরি করি, ট্যাক্সের টাকায় বেতন হয় বলে আপনি আমাকে যাতা বলতে পারেন না। আপনি আপনার বাড়ির চাকরকের সঙ্গেও যাতা ব্যবহার করতে পারেন না। তো বাড়ির চাকরের সঙ্গে যদি আপনার যাতা ব্যবহার না করতে পারেন, আমি দায়িত্বশীল পদে এখানে আছি, আপনার জনগণের কাজ করছি, আপনি আমার সঙ্গে যাতা শব্দ কেন ব্যবহার করবেন? তাহলে তো দেখা যাচ্ছে যাতা লেখার অধিকার থেকে যখন বঞ্চিত ছিলেন সেটা কি ভালো ছিল? আমি 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 সেদের পক্ষপাতী না, আমি সাংবাদিকতার, সংবাদ মাধ্যম কর্মীর স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু আপনি সিন্ডিকেট ব্যবহার করে দিলেন। আর কি আমি এটা কি মানে চিনির সিন্ডিকেট, আটার সিন্ডিকেট, চালের সিন্ডিকেট, যারা সিন্ডিকেট করে মানুষের রক্ত চুষে খায়, আমি কি সেই কাজ করার জন্য এখানে আছি কিনা? আমি সেই কাজ করার জন্য এখানে নাই, আমি আপনার সেবা করার জন্য আছি। মোহাম্মদপুর থানা এবং ফাঁড়ি মিলে যত পুলিশ আছে সবাই ওসির চেইন অফ কমান্ড মানতে বাধ্য। ওসিকে সিন্ডিকেট করে কোনো কিছু করার দরকার নেই। এখানে আমার অধীনস্থ যারা আছে, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশনস, তারাও আমার সমপর্যায়ের অফিসার, তারাও আমার কমান্ডের বাইরে যে কোনো কাজ করার কথা না। তো আমাকে সিন্ডিকেট করে কোনো কিছু করার দরকার নেই। প্রথমে আপনার ভুল ভাঙানোর জন্য বলছি, আমি বৈধ যে আদেশ দিব সেই বৈধ আদেশ পালন না করলে তাদের চাকরি থাকবে না, এটা হলো বাস্তব কথা। তো সিন্ডিকেট শব্দটা ব্যবহার করে আপনারা নিজেরা পাবলিসিটি করতে চান কিনা সে প্রশ্ন আপনাদের কাছে। সিন্ডিকেট শব্দ কেন ব্যবহার করেন? আপনি বলতে পারেন ওসির নির্দেশে অন্যায় কাজ করেছে, সেটা বলতে পারেন। সিন্ডিকেট শব্দটিকে, হোয়াট ইজ সিন্ডিকেট? যদি আপনি একটা মৃতদেহ পান তাহলে ডেফিনেটলি এই লোকটা পৃথিবীতে জন্মেছিল। পৃথিবীতে না জন্মায় থাকলে এই লোকটা কিন্তু মারা যাওয়ার কথা না। এখন আমার প্রশ্ন এখানে যে হিরোইন যদি সত্যি সত্যি পাওয়া যেত তাহলে হিরোইন গায়েবের প্রশ্ন আসতো। এটা দুটো হয়েছিল, হয় হিরোইন গায়েব হয়েছে অথবা হিরোইন দিয়ে মামলা দেওয়া হয়েছে। যে হিরোইনের জন্ম হয়নি সে হিরোইন গায়েবই করতে হবে, মামলাই করতে হবে, এটা হলো আমার আনসার। সাদ্দামের যে ঘটনা সেটা জেনে আপনার মানে চমৎকার ঘটনা, সেটা হলো সাদ্দামকে জেনেভা ক্যাম্পে তার প্রতিপক্ষের লোকজন বা আশেপাশের যারা লোকজন জেনেভা ক্যাম্পবাসী, আপনি জানেন যে 15 একর জায়গার উপর 60,000 লোক বাস করে। তো এইখানে ছোট্ট একটা ঘটনা ঘটলেও শত শত লোক জমা হয়ে যায়। তো সাদ্দামকে প্রায় আধা ঘন্টার উপরে জেনেভা ক্যাম্পের লোকজন, তার প্রতিপক্ষের লোকজন আটক করে রেখেছিল। আটক করে থানায় খবর দেয়, থানা পুলিশ যায়, আমার অফিসাররা যায়,
গিয়ে সাদ্দামকে ওখান থেকে আটক করে নিয়ে চলে আসে। সাদ্দামের নামে 2টা মামলা ছিল, 2টা ওয়ারেন্ট ছিল। এই মাদক মামলারই ওয়ারেন্ট। সে কুখ্যাত মাদক ব্যবসায়ী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেগুলো হিরোইন মামলারই ওয়ারেন্ট। পূর্ববর্তীতে পুলিশ তাকে ধরে চালান দিয়েছে, মামলায় সে জামিনে আছে, পরবর্তীতে জামিনের শর্ত খেলাপ করেছে, আবার তার নামে ওয়ারেন্ট হয়েছে। তো তার নামে ওয়ারেন্ট পেন্ডিং ছিল, আমরা ওয়ারেন্ট মূল্যে তাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু ওই দিন প্রায় 5টা মামলা রেকর্ড হয় থানায়। আমার ডিউটি অফিসার কাজের চাপ ছিল, আর অন্যান্য অভিযোগ ছিল। সে ভুলবশত সামহাও সাদ্দামকে এই মানে ওয়ারেন্টের আসামি হিসাবে হাজির না করে তাকে এই হিরোইন উদ্ধারের মামলার আসামি হিসাবে লিখে ফেলে জিডিতে। এটা ধরা পড়ে পরদিন সকালবেলা, যখন রাতে নিয়ে এসছে, তো পরদিন সকালবেলা যখন আপনার আসামি কোর্টে পাঠানো হবে, তো দেখা যাচ্ছে যে জিডিতে লেখা আছে হিরোইন মামলার আসামি, মামলা একটা নাম্বারও ফেলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু সেই দেখা যাচ্ছে সে যেখানে অন্য একটা মামলা, হিরোইনের কোনো মামলা নেই। এটা কি হলো? যে অফিসার গ্রেপ্তার করছে তাকে ডাকা হলো যে তুমি একে কি মূলে গ্রেপ্তার করে নিয়ে আসছো? সে বললো স্যার এর নামে 2টা ওয়ারেন্ট, আমি ওয়ারেন্ট মূলে তাকে রেখেছি, বাট ডিউটি অফিসার ভুল করে লিখেছে যে তার নাম হিরোইন সহ উদ্ধার। বিষয়টা হলো এখানে। এছাড়াও সাদ্দামের নামে আরেকটা পেন্ডিং মামলা ছিল, অন্য একটা মামলা ছিল। তো সাদ্দামকে আমরা 3টা অভিযোগেই কোর্টে পাঠিয়েছি, একটিও তাকে মানে গোপন করা হয় নাই। 2টা ওয়ারেন্ট এবং একটি মামলায় গ্রেপ্তার করেছে। প্রথমে নিউজে আসলো যে 10 লক্ষ টাকার দামের হেরোইন ওসি গায়েব করে ফেলেছে। প্রথমে 100 গ্রাম হেরোইন, ওই যে হেরোইনের দাম ওভাবে ধরা হয়, 100 গ্রাম 10 লাখ, 1 কেজি 1 কোটি, এভাবে হেরোইনের একটি স্ট্যান্ডার্ড হয়ে গেছে আর কি। আবার এটার দাম বাড়ে না, আবার কমে না। স্বর্ণের দাম বাড়ে কমে, বাট আমি চাকরি জীবনের শুরু থেকেই দেখতেছি হেরোইন 1 কোটি টাকা কেজি, এখনো 1 কোটি টাকা কেজি। হেরোইনের দাম কমেও নি, বাড়েও নি। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো এইটা যখন আমাদের সাংবাদিক ভাইরা নিজেরাও অনুসন্ধান করলেন, আমার ডিপার্টমেন্টও একটা ইনকোয়ারি করছে, এখন পর্যন্ত মানে কোনো রকমের সত্যতা এটা পাওয়া যায় নাই। আপনি জানেন যে পুলিশ বাহিনী খুব সেন্সিটিভ। এখন পর্যন্ত সত্যতা থাকলে আমার এই চেয়ারে এতদিন থাকার কোনো কথা না, চাকরিতেও যেত, হাতেতেও যেতে হতে পারত। ঠিক আছে? তো সাংবাদিক ভাইরা অনুসন্ধান করে দেখছেন যে সাদ্দামকে যেখান থেকে আটক করছে, শত শত লোক ওখানে ছিল এবং ভিডিও আছে। আশেপাশের লোকজন এখন তো জানেন যে কিছু হলে পরেই লোকজন ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে। তো সাদ্দামের ভিডিও আছে ওখানে। তো সেখানে তার কাছ থেকে হেরোইন পাওয়া গেছে, এরকম কোনো সাক্ষ্য প্রমাণ নাই সাদ্দামের ভাই। তখন তারপরে নিউজ হওয়া শুরু করলো যে সাদ্দামকে 10 লক্ষ টাকা নিয়ে সাদ্দামকে মামলা গায়েব করা হয়েছে। তো নিউজ কিন্তু প্রথমে আসলো যে হেরোইন গায়েব করা হয়েছে, পরে বললো সাদ্দামের কাছে 10 লক্ষ টাকা লেনদেন করা হয়েছে। তো সাদ্দামের কাছে যদি টাকাই নেওয়া হয়, তাহলে সাদ্দামকে 2টা ওয়ারেন্ট এবং তার নামে যে একটা মামলা ছিল সে তাতে কোর্টে পাঠানো হবে কেন? একটা লোক কেন টাকা দিবে? একটা লোক টাকা দিবে তো সুবিধা পাওয়ার জন্য। তো সাদ্দামকে কোনো সুবিধা আমরা দিয়েছি কিনা? তো আসলে যে ন্যূনতম একটা ইয়ে ছিল যে এটার সূত্রপাত হলো যে জিডিতে লেখার ভুল। এই ভুলকে পুঁজি করে এই নিউজগুলো, রিউমারগুলো ছড়ানো হয়েছে, এবং আমাদের সাংবাদিক ভাইরা ঘটনার গভীরে না যেয়ে যাচাই বাছাই না করেই ওনারা নিউজগুলো বড় আকারে ছাপিয়ে দিয়েছেন। এটা দুর্ভাগ্যজনক। শরীয়তপুর বাবু কুখ্যাত মাদক কারবারি। তার কাছে গেলে সে ধরা পড়লে মাদক সহ ধরা পড়ে। ঠিক আছে? সে ধরা পড়লে মাদক সহ ধরা পড়ে। তাকে কেন মানে ফাঁসাইতে হবে আমার? সে কি আমি ওসি হিসেবে আসার আগে তার কাছে কি মাদক পাওয়া যায়নি কখনো? আমি ওসি হিসাবে 11 মাস হলো এসেছি। তার নামে যে মামলাগুলো ইতিপূর্বে আছে সেগুলো কারা দিয়েছে? প্রশ্ন করবেন। প্রশ্ন শুধু ওসিকে কেন করবেন? প্রশ্ন তাদেরকেও করবেন যারা প্রশ্নগুলো তোলে। কিছু নিউজ পেপারে দেখলাম যে হোটেল থেকে ফুটপাত সবখানে চাঁদা। মূল বিষয় হলো যে আমরা ইদানিং মানে জনসাধারণের চলাচল খুব সমস্যা হচ্ছিল। সমাজের সর্বস্তর থেকে অভিযোগ আসছিল যে ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে, ইভেন রাস্তাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হতে হতে এমন অবস্থা যে গাড়ি যাচ্ছে না, লোকজন হাঁটার পক্ষেও কষ্টকর হয়ে যায়। তো এর প্রেক্ষিতে আমরা সারা মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকাতেই আমরা ফুটপাত এবং রাস্তা দখল করে যে যানবাহন রেখেছে, দোকান দিয়েছে, এগুলোতে বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছিলাম লোকজনের সুবিধা।
তো এইটাকে ক্যাশ করা হয়েছে আমি বলতে পারি, যে যারা ওখানে ব্যবসা করছিলেন এবং এই ব্যবসার সংশ্লিষ্ট যারা বিভিন্নভাবে উপকৃত হতেন বা সুবিধা পেতেন, তারা একটা মানে তথ্য ছাড়া আমাদের অভিযানের ভিডিওটা প্রকাশ করে বা অভিযানের একটা ছবি প্রকাশ করে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়াতে নিউজটা করেছেন, যার কোনো ভিত্তি নাই। ইভেন আপনি দেখবেন যে একটা ভিডিও ফুটেজ বা ওই ভিডিও ফুটেজ থেকে নেওয়া যে স্টিল ছবিটা একটা দেখা যাচ্ছে যে আমার মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা আপনার অভিযান চালাচ্ছে একটা হোটেলের সামনে, খাবার হোটেলের সামনে। সেটা সম্ভবত রাত 2:35 বা 40 মিনিট সময়। ওই ভিডিও ফুটেজেই সময় ওঠে, তো যিনি নিউজটা করেছেন উনি আর এটা ঢাকার মতো উনি মানে অতটা সময় ব্যয় করেন নাই। তো দেখবেন যে রাত 2:40 মিনিটে তার মানে হলো কি আমার পুলিশ কাজ করছে। অ্যাকচুয়ালি ওই যে আপনার রায়ের বাজার কেন্দ্রিক কিছু হোটেল আছে, খাবার হোটেল, এখানে সারা রাত এরা খোলা রাখে, যেটা আসলে ওদের রাখার কথা না। সারা রাত খোলা রাখে এবং এইখানে এই যে গভীর রাতে সন্ত্রাসী, বিশেষ করে যারা ছিনতাইকারী, এটা শেল্টার হিসেবে ব্যবহার করে। তারা হয়তো 1 প্লেট বিরিয়ানি নিয়ে বসে থাকে, খায় আর টার্গেট করে যে কাকে ছিনতাই করবে। রাত্রেবেলা যখন লোকজন কমে যায়, ওখানে বসে তারা টার্গেট ঠিক করে পিছনে ফলো করে ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিকভাবে হোটেলের মধ্যে যখন বসে থাকে একটা ছিনতাইকারী, আমরা তো তাকে খুঁজতে যাই না হোটেলের মধ্যে। তো আমরা যখন এটা আস্তে আস্তে মানে অনুসন্ধানের পর্যায়ে জানলাম যে হোটেলটা তাদের ক্যামোফ্লেজের জায়গা, তখন আমরা হোটেলগুলোকে প্রথম দিকে নিষেধ করেছি যে আপনারা এত রাত সারা রাত খোলা রাখবেন না। এতে করে আমাদের পক্ষে তো আমরা আপনার হোটেল পাহারা দিব নাকি অন্যান্য সেবা দিব। তো তারা যখন শুনছিলেন না, তখন আমরা হোটেলগুলোতে গিয়েছি। ফুটপাতের উপর থেকে ইভেন তারা ফুটপাত তো দখল করে বসে আছে, তাদের যে চুলা, তাদের যে হাঁড়ি, এগুলো ফুটপাতের উপরে, যেগুলো সরানো আমার তো অবশ্যই কর্তব্য। আমার পুলিশ তাই করেছে, যা তার কর্তব্য। এনে যার ব্যবসার সমস্যা হয়েছে বা যারা এই চক্রের মধ্যে আছে, তারা এই নিউজটা ইচ্ছাকৃতভাবে করিয়েছে। গ্যাং যেটা ছিল গত 2024 সালের মার্চ, এপ্রিল, মে মাসেও যে গ্যাংটা ছিল, 100-150 যুবক প্রকাশ্যে চাপাতি, তরবারি নিয়ে বাজারে গণডাকাতি করতো, রায়ের বাজার এলাকায় বিশেষ করে। এরকম ঘটনা আপনি নিউজে অনলাইনে সার্চ দেন, আপনি দেখবেন যে 100-150 জন চাপাতি নিয়ে গণডাকাতি করেছে। আমি দায়িত্ব গ্রহণ করার পরে গত 11 মাসে 20 জনের কোনো গ্যাংও প্রকাশ্যে চাপাতি নিয়ে মহড়া দিতে দিনের বেলায় পারে নাই। আমি বিশ্বাস করি মোহাম্মদপুর টিম, আমরা সবাই মিলে এই গ্যাংটাকে ভেঙে দিতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, আপনার বিচ্ছিন্ন কিছু ছিনতাইয়ের ঘটনা আছে, 3-4 জন মিলে ছিনতাই করেছে, গ্যাং ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তারা তো অপরাধ থেকে বেরোয় আসেনি। তারা তাদের যে চুরি ডাকাতির যে অভ্যাস, তাদের পেশা এটা তাদের বিকল্প কোনো পেশা নেই। তারা এটার উপরেই জীবিকা নির্বাহ করে। একটা ছিনতাই করে, পালায় চলে যায় গ্রামের বাড়িতে, ওখানে থাকে 1 মাস থাকে, আবার আসে, ধরা পড়লে জেলে যায়। জেল থেকে সে এমনও পেয়েছি যে জেল থেকে আগের দিন ছাড়া পেয়েছে, পরদিন ছিনতাই করতে যায়, আবার ধরা পড়েছে, এমন লোক আছে। তো এদের রক্তের মধ্যে মিশে গেছে ছিনতাই, চুরি। যেমন এই যে সাংবাদিক সাহেবের যে মোবাইলটা ছিনতাই হলো, যার প্রধান আসামি যেটা আমরা ধরলাম, ওর নামে মোহাম্মদপুর থানার ডাকাতি মামলা ছিল, সে মামলায় সে গ্রেপ্তার হয়েছিল, সে জামিনে আছে। তো ডাকাত এখন ছিনতাই করছে, তার মানে ডাউন সাইজ হয়ে গেছে। কিন্তু যারা ছিনতাইকারী ছিল তারা এখন সিদেল চোর হয়েছে, ডাউন সাইজ হয়েছে। এমন সিদেল চোর ধরছি যাদের নামে আগে ছিনতাই মামলা ছিল। তার মানে অপরাধ তারা ছাড়ে নাই, কিন্তু তাদের অপরাধ করার যে হ্যাডাম ছিল, সেই হ্যাডামটা কমে এসেছে। এটা আমি বলি যে জনসাধারণের সহযোগিতা এবং মোহাম্মদপুর থানা পুলিশের অক্লান্ত নিবেদিত পরিশ্রমের ফল। এবং আমার একজন গোয়েন্দা সংস্থার অফিসারের সাথে কথা হচ্ছিল গতকালই, তো উনি বললেন যে মোহাম্মদপুরের যে মাদক ব্যবসার যে টার্ন ওভারটা ছিল, যে ওদের যে মাদকের একটা সিন্ডিকেট ছিল, যারা বিভিন্ন সময়ে মাদক করতো, তাদের যে ব্যবসার একটা গোপন তথ্য তাদের কাছে আছে যে এই পরিমাণ মাদক ব্যবসা তারা করতো। উনি বললেন যে প্রায় 70% ব্যবসা কমে গেছে। এটা শুধু এককভাবে মোহাম্মদপুর থানা পুলিশ না, আমার সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী আছেন, র্যাব আছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা আছেন, সবাই আমাদের কম্বাইন্ড অপারেশন এখন জোরদার আছে। ফলে আমি আপনার বললাম যে প্রায় 60-70% ব্যবসা
কমে গেছে তাদের, এদেরও কিন্তু আমাদের উপর ক্ষোভ আছে। শুধু থানা পুলিশ না, সকল আইন প্রয়োগকারী সংস্থা। আপনি জানেন যে সেনাবাহিনী র্যাবের যৌথ অভিযানে কিছুদিন আগে 2,66,00,000 টাকা মাদক ব্যবসার টাকা জব্দ হয়েছে। তো এতে করে তো মাদক কারবারিরা খুশি নেয় আমাদের উপর, তাই না? খুশি হওয়ার কথা না। তো তারা অনেকভাবেই প্রোপাগান্ডা ছড়াবে, তারা মিথ্যা নিউজ ছড়াবে, আপনাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, অর্ধসত্য অসত্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে মিসগাইড করবে, করে আপনাদেরকে নিউজ করানোর চেষ্টা করবে। আপনাদেরকেও জন্য অনুরোধ করব, আপনাদের একটু সতর্ক হয়ে যাচাই বাছাই করবেন যে কার তথ্যের ভিত্তিতে আপনি নিউজটা করতেছেন, সে লোকটার উদ্দেশ্য কী, সে লোকটার পরিচয় কী। তো এটা করা উচিত বলে মনে করি, যাতে করে দেশপ্রেমিক সকল বাহিনী যেন দেশের জন্য কাজ করতে পারে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে, সর্বোচ্চ উচ্ছ্বাসের সাথে। আমি কাজ করে রুটিন ওয়ার্ক করা আর জীবনের ঝুঁকি নিয়ে একজন অপরাধীকে গ্রেপ্তার করে, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি যদি জীবনের ঝুঁকি নিয়ে তাকে গ্রেপ্তার না করি, আমার চাকরি যাবে না, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যে গ্রেপ্তার করতে আমার জীবনে চলে যেতে পারে। আমি জীবন উৎসর্গ করতে রাজি আছি যদি সুনামটা আমার হয়, কিন্তু আমি রিস্ক নিয়ে কাজ করব, পরিশ্রম করব রাত দিন, তারপরেও যদি আমার দুর্নামের কালিমা লেপনের চেষ্টা করা হয় কারো ইনফ্লুয়েন্সে, যারা আমার কাজের ফলে যে চোরাকারবারি, যে মাদক ব্যবসায়ী, যে ছিনতাইকারী, যে ডাকাত, যে চোর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাই যদি অন্যভাবে ইনফ্লুয়েন্স করে নিউজ করায় এবং সেই নিউজে আমি যদি সম্মানহানি হয়, আমার পরিবার যদি অসম্মানিত হয়, তাহলে কাজ করার জন্য আমি উৎসাহ পাবো না। লাভটা কিন্তু লাভের গুণটা যা ঘরে কার উঠবে, ওই মাদক কারবারি, ওই ছিনতাইকারী, ওই চাঁদাবাজ, ওই সন্ত্রাসীর ঘরে। তাহলে আপনার সিদ্ধান্ত আপনার, যে আপনি কি একটা নিউজ পেয়েই সেটা ছড়ায় দিবেন নাকি যাচাই বাছাই করে নিউজ করবেন। এটাই আমার আপিল আপনার কাছে। এইটাই হলো, এটাই বলি যে এটা হলো ফেব্রিকেট করে বলা কথাটা। এটা উনি ওনার ছিনতাই হওয়া মোবাইলটা স্যামসাং গ্রুপের একটা মোবাইল, এটা তো ছিনতাই হয়েছে। তো যখন উনি আমার সাথে 10 মিনিট প্রায় কথা বলেছেন, তো অনেক গল্পই করছিলেন। ওনার যখন আমার সাথে কথা বলে ভালো লেগেছে, উনি অনেক কথাই বলছেন। তো কথার এক ফাঁকে উনি বললেন যে ভাই, গত বছর আমার একটা আইফোন চুরি গিয়েছিল। আইফোন চুরি গিয়েছিল টাউন হল এলাকা থেকে। তো ওনার সাথে খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা হচ্ছিল। তো ওনাকে আমি তখন বললাম যে আসলে আইফোন তো ভাই দামি জিনিস, সাবধানে ব্যবহার করা ভালো। কথাটা ছিল এই তখন। তো উনি যখন রাতে 3টার সময় বাসায় গিয়ে উনি যখন ফেসবুকে স্ট্যাটাস লিখতে বসলেন, উনি প্রথমে তো ডিটি অফিসারের দুর্ব্যবহার, কনস্টেবলের দুর্ব্যবহার, এগুলো লিখলেন। লেখার পরে উনি যখন ওসির বিষয়ে আসলেন, তখন প্রথমে একটা খেয়াল করেন যে উনি একটু মশলা যোগ করতে চাইলেন ওনার লেখনীতে। সবাই আসলে যারা আপনারা যারা ক্রিয়েটিভ মানুষ, সংবাদকর্মী, অভিনয় শিল্পী, নাট্য জগতের মানুষ, তারা কিন্তু সবসময় একটু ক্রিয়েটিভিটি একটু বেশি করেন। একজন অভিনেতা তার অভিনয়ে, আপনি আমি স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলি, একজন অভিনেতা কিন্তু সেভাবে কথা বলেন না, তাই না? নেতা বা অভিনেতার কথা একটা ভিন্ন মাত্রা থাকে। তো উনি একজন লেখক, সাংবাদিক, তো ওনার কথায় কিন্তু একটা ভিন্ন মাত্রা থাকবে, কিছু মশলা থাকবে, কিছু টুইস্ট থাকবে। তো খুব ছোট্ট করে, কিন্তু আসলে উনি বেশ ইন্টেলিজেন্ট, খুব ছোট করে উনি যে মশলাটা দিয়েছেন, যেটা আমি বুঝতে পেরেছি, আপনাদের চোখে হয়তো সেটা সেভাবে পড়ে নাই। উনি প্রথমেই লিখেছেন যে এরপরে আমি ওসির রুমে গেলাম, ওসি সেই সময় সাদা পোশাকে ছিলেন। আপনার মনে হবে এটা কিন্তু খুব সরল একটা উক্তি, কিন্তু এই উক্তির মধ্যেই টুইস্ট এবং মশলা আছে। উনি এমনভাবে উপস্থাপন করলেন যে ওসিকে পোশাকে থাকার কথা, হ্যাঁ পোশাকে থাকে, যে পোশাকে আছি আমি, কারণ আমি অফিস আওয়ার, যদি এখন 6টা পার হয়ে গেছে, অফিস আওয়ার পার হয়েছে, বাট আমি কিন্তু পোশাক খোলাটার সময় পাইনি। আমার 5টা পর্যন্ত পোশাক পরে থাকার কথা, অফিস আওয়ারটুকু 9টা টু 5টা আমার পোশাক পরে থাকার কথা। তো রাত 11:15টার সময় আমি তো পোশাক পরে থাকবো না। উনি একজন সহ সম্পাদক, উনি কিন্তু উঁচু মানে একজন সাংবাদিক, তাই না? উনি কিন্তু এটা জানেন যে রাত 11:15টার সময় ওসি পোশাক পরে থাকবে না, কিন্তু উনি ওনার লেখায় একটু মাত্রা বা মশলা যোগ করার জন্য উনি লিখলেন ওসি সেই সময় সাদা পোশাকে ছিলেন। এটা কিন্তু জরুরি ছিল না। ওসি যদি ওনার সাথে মিসবিহেভ করে থাকে, এটা পোশাক পরে করেছেন না সাদা পোশাকে করেছেন, এটা বড় ইস্যু না। ইস্যু হলো যে ওসি ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু উনি ওনার ওসিকে আর একটু বেশি পৌঁছাইতে চাইছেন, এই জন্য উনি ওই শব্দটা ব্যবহার করেছেন। তো ওনার উদ্দেশ্যটা কিন্তু ওনার ইন্ট্রোডাকশনের মধ্যেই বোঝা যায়। আপনি ধানের রচনা লিখতেছেন নাকি নৌকা জার্নি বাই বোট লিখতেছেন, এটা আপনার প্রথমে ইন্ট্রোডাকশনে আপনার বোঝা যাবে যে আপনার উদ্দেশ্যটা কি, আপনি কি তৈরি করতে চাচ্ছেন। তা আমি আপনি এটুকুই বলবো
উনি সম্মানিত সাংবাদিক, ওনার সম্পর্কে আমি বলবো না উনি মিথ্যাচার করেছেন। আমি শুধু বলছি যে উনি যা বলেছেন তা সত্য না, সত্য থেকে কিছুটা দূরে। উনি যদি লেখেন যে ডিউটি অফিসারের কাছে খারাপ পেয়েছি, ওসির কাছে খুব ভালো পেয়েছি, তাহলে তো জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। লোকজনের পাবলিক পারসেপশন কিন্তু এরকম হলো যে ঠিক আছে একখানে একটু খারাপ পেয়েছে, ওসির কাছে যেহেতু খুব ভালো পেয়েছে, ঠিক আছে। তো যেহেতু ওনাকে লিখতে হবে পুলিশের খারাপ ইস্যুতে, এখানে ওসিকে ভালো লিখলে তো ওনার উদ্দেশ্যটা মানে সফল হলো না। আমার ধারণা আর কি যে এই জন্য উনি একটু লিখতে পারেন, কিন্তু এরপরে ওনার সাথে 2-3 বার দেখা হয়েছে, উনি এসেছেন, ওনার সাথে আমি খুবই সুন্দর ব্যবহার করেছি, উনিও খুব সুন্দর ব্যবহার করেছেন, আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নেই। কিন্তু উনি যেহেতু লেখক, উনি সাংবাদিক, ওনার লেখার খাতিরে উনি হয়তো লিখেছেন, এটা আমি কিছু মনে করিনি। আসলে আমি যেটা বুঝেছি ওনার লেখার স্বার্থে উনি লিখেছেন। এই যে আপনার কাছে শুনলাম আসলে কারা করেছে মানববন্ধন, আমাকে অবশ্য আমি ছবি দেখেছি, ভিডিও দেখেছি। ছবিতে আমি যা দেখলাম যে আমি ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না, আমি বলিনি যে আমি ছবি দেখলাম যাতে ব্যক্তিগতভাবে কাউকে আমার পরিচিত না এর মধ্যে। হ্যাঁ, তো ব্যানারে যা দেখলাম, এখানে দেখলাম যে মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, অসত্য সংবাদ, বিকৃত সংবাদ উপস্থাপনের প্রতিবাদে তারা মানববন্ধন করেছেন। তো আমি আমার পূর্ববর্তী বক্তব্যের মাধ্যমে আপনাকে মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি যে যেগুলো নিয়ে নিউজ হয়েছে সেগুলো আসলে অসত্য বা অর্ধসত্য। তো ওনারা তার প্রতিবাদ করেছেন, কিন্তু ওখানে কোথাও ওসি লেখা আছে বলে আপনি একবার চেক করুন, আমার ভুল হতে পারে। ওখানে ওসি শব্দ কোথাও লেখা আছে কি না আপনি কি দেখেছেন কিনা, কোনো ব্যানারে কি ওসির কথা লেখা আছে না মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে? আমার চোখে পড়েনি যে ওখানে ওসি শব্দ কোথাও আছে, বা ওনারা কি বলেছেন আমি জানি না, আমি সেখানে যাইও নাই। আমি আসলে সেই সময় ডিএমপি হেডকোয়ার্টারে ছিলাম অন্য একটা কাজে, পরে শুনেছি যে ওনারা টাউন হলের সামনে মানববন্ধন করেছেন। এটা আমার জানা ছিল না যে মানববন্ধন যখন শুরু হয়েছে তখন আমার স্বাভাবিক ইন্টেলিজেন্স রিপোর্ট তো আসে, যে আমি তখন জানতে পেরেছি যে একটা মানববন্ধন হচ্ছে মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে, এটুকু আমি জেনেছি। কিন্তু ওসির পক্ষ নিয়ে তারা দাঁড়িয়েছে কিনা বা কিছু বলেছে কিনা এরকম কিছু আমার কানে আসেনি। আসলে আমরা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা আগস্ট মাসে যারা জয়েন করেছি, আমি জয়েন করেছি যেমন 25শে আগস্ট 2024, যারা নতুনভাবে পদায়িত হয়েছে ওসির দায়িত্ব থেকে শুরু করে সব পদেই পরিবর্তন এসেছিল। তো আমরা যারা প্রথম জয়েন করেছিলাম 50 জন ওসি, এর মধ্যে আমরা বোধহয় 7 থেকে 8 জন আছি বর্তমানে। কোনো থানায় 5 জন ওসি পরিবর্তন হয়ে গেছে, কোনো থানায়। তা আমি বিশ্বাস করি যে আমি মাত্র 5-6 ঘন্টা ঘুমাই, বাকি যে 18-19 ঘন্টা আমি পুলিশিং করে যাই। এটা আমি নিজের কাছে একটা শপথ করেছি যে আমি কাজ করব সুনামের জন্য, এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাজের বিষয়ে যথেষ্ট অবগত আছেন। আমাদের অনেক সংস্থা, শুধু পুলিশের না, পুলিশ ব্যতীত অনেক গোয়েন্দা সংস্থার লোক সারাদিন আমাদের বিষয়ে তথ্যপত্র সংগ্রহ করেন, ওসির বিষয়ে স্পেশালি বেশিই করেন। ঠিক আছে, যে ওসি মোহাম্মদপুর যদি খারাপ হতো, যেসব মিডিয়াতে যে নিউজগুলো আসছে সেগুলো যদি বিন্দুমাত্র সত্যতা পেত, আমার পুলিশ কমিশনার এবং আমার আইজিপি মহোদয় এতটাই স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, তাদেরকে কেউ প্রভাবিত করতে পারে বাংলাদেশের, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আমার আইজিপি মহোদয় এবং আমার পুলিশ কমিশনার স্যারকে বাংলাদেশের কেউ প্রভাবিত করে তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করাইতে পারে, এটা পারলে পরে আমি চাকরি ছেড়ে দেব। ওনারা এতটাই শক্ত মানুষ, ওনারা যথেষ্ট জানেন, যথেষ্ট খোঁজখবর রাখেন। আমার বিরুদ্ধে অভিযোগ যদি বিন্দুমাত্র সত্যতা আসতো তাহলে এতদিন আমি আর এই পদে থাকতাম না। আমি তো বলছি যে 50 জনের মধ্যে 43 জন চলে গেছেন, মাত্র 7 জন আছি যারা, তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেই এখন পর্যন্ত আছি। এখানে ক্ষমতার কিছুই নাই। আমি কে, আমার কে আছে? আমি কোনো মন্ত্রীর ছেলে না, আমি কোনো এমপির ছেলে না, আমার কোনো ক্ষমতা না। আমার ক্ষমতা একটাই, আমার কর্তব্য নিষ্ঠা, আমার সততা, আমার শ্রম, এটাই আমার ক্ষমতা। এটার বাইরে আমার আর কোনো ক্ষমতা নেই।